আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, দুল্লা ভুবন মনুষ্য বিদ্যালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে দেখিয়েছি। তোমরা সেই ক্লাসটি যদি না দেখে থাকো, সেই ক্লাসটি দেখে নেবে। আমরা এখন আলোচনা শুরু করি। প্রথমে আমরা জানতে চাই পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে বা পর্যায়বৃত্ত ধর্ম কি। পর্যায় সারণীতে মৌলের কিছু কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই সকল ধর্মকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি আরও সহজ করে বলছি। যেসব ধর্মগুলো একটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে বা পুনরায় ফিরে আসে, সেই ধর্মই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখন মনে করো যে আমাদের দিন রাত হয় কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা পর দিন আসে, আবার 24 ঘন্টা পর পর রাত হয়। তাহলে 24 ঘন্টা পরে দিন, আবার 24 ঘন্টা পরে দিন, এরকম এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো পর্যায়বৃত্ত ধর্ম কি। অথবা প্রতিদিন রাত হয়, দিন আসে, রাত হয় কত ঘন্টা পর পর? 12 ঘন্টা পর পর। তাহলে এই 12 ঘন্টা পরে যে দিন আসে, আবার 12 ঘন্টা পরে রাত হয়, আবার দিন আসে, আবার রাত হয়, এটা পর্যায়বৃত্তভাবে ঘুরতেছে। তাহলে এটাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি। এখন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পর্যায় সারণীর মৌলগুলো কিভাবে তাদের ধর্মকে পরিবর্তন করে সেটা আমরা দেখব। পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে আমাদের আছে ধাতব ধর্ম, এরপর আছে কি অধাতব ধর্ম, এরপর আছে পারমাণবিক ব্যাসার্ধ, এরপর আছে আয়নীকরণ শক্তি, এরপর আছে ইলেকট্রন আসক্তি, এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে পর্যায় সারণীতে মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে দেখো আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আজকের এই ক্লাসে আমি তোমাদের 3টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 3টি বিষয়: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ। এখন আমরা প্রথম ধর্ম নিয়ে আলোচনা করি, ধাতব ধর্ম। ধাতব ধর্ম আসলে কি? ধাতু তো আমরা চিনি, আমরা পূর্বের ক্লাসে পড়েছি। যেসব বস্তু দেখতে চকচকে, আঘাত করলে টুনটুন শব্দ হয়, সেগুলোই ধাতু। আর ইলেকট্রনের সংজ্ঞা অনুসারে আমরা জানি যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারিত হয়, অথবা যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে, তাদেরকে বলা হয় ধাতু। যেমন আমরা দেখি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
3s1। দেখো 2 2 4 আর 6 10 আর 1 11। তাহলে সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম সহজে কি ইলেকট্রন ত্যাগ করতে পারে? তাহলে সংজ্ঞা অনুসারে আমরা জানি কি যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা যেসব পদার্থ ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে বলা হয় ধাতু। তাহলে এখানে কি দেখা যাচ্ছে সোডিয়াম অবশ্যই একটা ধাতু। অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি ক্যালসিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে দেখো ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। এটা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে বা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করা মানে ধাতব ধর্ম অথবা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে ধাতব ধর্ম, সেহেতু ক্যালসিয়াম একটি ধাতু। এখন পর্যায় সারণীতে ধাতব ধর্ম কিভাবে পরিবর্তিত হয়? পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে অথবা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্মের কীরকম পরিবর্তন হয় সেটা আমরা দেখব। পর্যায় সারণীর কি বলছি, বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা যত বেশি, মানে যে মৌল সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে বলা হয় তাদের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। এখানে একই গ্রুপে আমি যদি চিন্তা করি, যেমন 3 নাম্বার পর্যায়ে প্রথম মৌল আছে সোডিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, এরকম আরও আছে। তাহলে আমরা কি বলছি, কোনো মৌল যত সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে লক্ষ্য করি, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস আমরা আগে দেখেছি 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের 12 1s2 2s2 2p6 3s2। অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 3p1। সিলিকন কত 14, এরকমভাবে 3p2 হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, অপরপক্ষে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টি? 2টি ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের সর্বশেষে আছে 3টি, সিলিকনের সর্বশেষ আছে 4টি। তাহলে আমরা জানি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যত কম থাকবে তার ইলেকট্রন ত্যাগ করা তত সহজ, আর ইলেকট্রন যত বেশি থাকবে ইলেকট্রন ত্যাগ করা তত কঠিন। এখানে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবো। তাহলে আমরা বলছি কি, যে পদার্থ বা যে মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু সোডিয়াম সবচেয়ে তাড়াতাড়ি বা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি। তার চেয়ে কম হলো ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের চেয়ে একটু কম হলো ম্যাগনেসিয়ামের। অ্যালুমিনিয়ামের আরেকটু কম, সিলিকনের আরেকটু কম, ফসফরাসের আরেকটু কম। এরকমভাবে একই পর্যায়ে যতই ডান থেকে বা আমি বাম দিকে যাচ্ছি ধাতব ধর্ম ততই কি হচ্ছে, কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের ধাতব ধর্ম ততই হ্রাস পায় বা কমে যায়। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো
তাহলে তোমাদের যদি এরকম প্রশ্ন আসে যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের ধাতব ধর্মের কী রকম পরিবর্তন হয় এবং কেন, তোমরা সহজে অ্যান্সার দিতে পারবে। এখন কিভাবে? আমরা জানি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দান করার ক্ষমতা যত সহজ, তার ধাতব ধর্ম তত বেশি। এখানে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, অপরপক্ষে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি, অ্যালুমিনিয়ামের 3টি, সিলিকনের 4টি আছে। তাহলে যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সবচেয়ে কম আছে সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবো। অপরপক্ষে যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি, তার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আগেরগুলির চেয়ে কম। তাহলে বলা যাচ্ছে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের ধাতব ধর্ম হ্রাস পায়। তোমরা যদি এভাবে লিখতে পারো তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এরপরে আমরা দেখব অধাতব ধর্ম। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং শোনো তাহলে তোমরা সহজেই ধাতব ধর্ম ব্যাখ্যা দিতে পারবা। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা সহজেই বুঝতে পারবে যে ধাতব ধর্ম কী, অধাতব ধর্ম কী, পারমাণবিক ব্যাসার্ধ কী, এগুলো অতি সহজেই বুঝতে পারবা এবং সহজেই তোমরা লিখতে পারবা। এরপরে আসি আমরা অধাতব ধর্ম। অধাতব আমরা আগে পড়ছি কি ধাতু, এখন পড়ব কি অধাতু। আমরা পূর্ববর্তী ক্লাসে অধাতু সম্বন্ধে জানি, অনেক সংজ্ঞা পড়েছি। যেসব বস্তুকে চকচকে দেখা যায় না, যেসব বস্তু আঘাত করলে শব্দ হয় না, যেসব বস্তু ধরা যায় না, সেগুলোকে বলা হয় অধাতু। যেমন বিভিন্ন প্রকার গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলি হচ্ছে অধাতু। এখন অধাতব ধর্মটা কি? অধাতব ধর্ম হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যুক্ত হয়ে মৌলটিকে ঋণাত্মক আয়নে যদি পরিণত করে অথবা ঋণাত্মক আধানে যদি পরিণত করে তাকে বলা হয় অধাতব ধর্ম। বুঝতে পারোনি? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন ক্লোরিন, ইলেকট্রন আছে কয়টি? 17টি। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2 3p5। দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, 5 আর 2 7। আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন স্থিতিশীল হওয়ার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য অষ্টক পূর্ণ হতে লাগে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন লাগবে। ইলেকট্রন আছে কয়টি? 7টি। তাহলে এই মৌল যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সেক্ষেত্রে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হলো, এটাই হচ্ছে ক্লোরিনের অধাতব ধর্ম। তার মানে কি, যে কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। তাহলে অধাতব ধর্ম আমরা বুঝলাম। এখন পর্যায় সারণীতে আমরা অধাতব ধর্ম কিভাবে নির্ণয় করব? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যত কম তার অধাতব ধর্ম তত বেশি। তাহলে আমরা দেখছি যে ফ্লোরিন 9 1s2 2s2 2p5, অক্সিজেন 8
1s2 2s2 2p4। অক্সিজেনের আগে আমাদের আছে নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। এর আগে আছে আমাদের কার্বন 6 1s2 2s2 2p3। তাহলে এগুলি আছে একই পর্যায়ে। তাহলে আমরা লিখতে পারি একই পর্যায়ে কি কি আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এদিকে আরও আছে। তাহলে দেখা যাচ্ছে যে একই পর্যায়ের আমি যতই বাম দিকে থেকে ডান দিকে যাচ্ছি মৌলের অধাতব ধর্ম ততই বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? যে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম, তার মানে অতি সহজে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা যে মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম সবচেয়ে বেশি। অক্সিজেনের ক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন দরকার, তাহলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কম। একটা ইলেকট্রন যার গ্রহণ করা তার গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, তার মানে একটা হলে সে অষ্টকপূর্ণ হবে। অপরপক্ষে যখন নাইট্রোজেনের ক্ষেত্রে 3টি দরকার, কার্বনের ক্ষেত্রে 3টি দরকার। তাহলে আমি যদি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাই, দেখো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, বাম দিকে ডান দিকে গেলে দেখো কার্বন ইলেকট্রন লাগে কয়টা? 4টা। নাইট্রোজেনের লাগে 3টা, অক্সিজেনের লাগে 2টা, ফ্লোরিনের লাগে 1টা। তাহলে যার ইলেকট্রন কম লাগে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। তাহলে আমরা একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে এরকম যে কিভাবে একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে, তাহলে আমরা লিখব যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, অর্থাৎ যে মৌল কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। যেহেতু ফ্লোরিন সর্বডানের মৌল, তার একটি মাত্র ইলেকট্রনের প্রয়োজন। অপরপক্ষে তার বামের মৌল অক্সিজেনের 2টি ইলেকট্রন প্রয়োজন, তার বামের মৌল নাইট্রোজেনের 3টি ইলেকট্রন প্রয়োজন। আমরা জানি যার যত কম প্রয়োজন তার তড়িৎ ঋণাত্মকতার তার অধাতব ধর্ম তত কি বেশি। তাহলে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এরপরে আমরা দেখি যে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো ব্যাসার্ধ জিনিসটা কি। আমরা বৃত্তের ব্যাসার্ধ পড়ছি অবশ্যই। বৃত্তের ব্যাসার্ধটা কি? একটা বৃত্ত থাকে, বৃত্তের কেন্দ্র থাকে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব থাকে সেটার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা তো আমরা সবাই জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব থাকে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধ কি? পরমাণু অবশ্যই কি বৃত্তাকার, পরমাণু অবশ্যই বৃত্তাকার এবং কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এটা হলো বহিঃস্তর। তাহলে আমরা সংজ্ঞা সহজে লিখতে পারি যে কোনো পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। কি সহজে বুঝতে পারি না? যে কোনো মৌলের কেন্দ্রের নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ স্তরের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ অনুরূপ পরমাণু তো বৃত্তাকার। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে বাইরে থাকে সর্ববহিঃস্থ স্তর। তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ স্তরের দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ।
আমরা অবশ্যই বুঝতে পারলাম যে পারমাণবিক ব্যাসার্ধ কি। এখন পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। একই পর্যায়ের আমরা প্রশ্ন আগে লিখে নেই। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন? একই পর্যায়ে আমি বাম দিকে ডান দিকে যাচ্ছি, যেমন তৃতীয় পর্যায় পর্যায়ে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এরকম আছে। এখন আমি যদি চিত্রের মাধ্যমে আঁকাই, সোডিয়াম এরকম তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের 3টা শক্তি স্তর থাকে, তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। অ্যালুমিনিয়ামের 3টা শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 3টি। সিলিকন 3টা শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 4টি। অনুরূপভাবে অন্যান্যগুলো। তাহলে দেখো, একই পর্যায়ে আমি যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমার কিন্তু স্তর সংখ্যা, শক্তি স্তর সংখ্যা 3টি আছে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। শক্তি স্তর কিন্তু একই আছে, মানে দূরত্ব সবার সমান আছে। এখন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধটা হ্রাস পায় কেন? দেখো, একই পর্যায়ে আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে পারমাণবিক সংখ্যা ছিল 11, এখানে 12, এখানে 13, এখানে 14, তাই নয় কি? তাহলে একই পর্যায়ের আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে কি? যে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই যে বাইরের স্তরে একটা ইলেকট্রন আছে, এই জায়গায় হয়েছে 2টা ইলেকট্রন, এই জায়গায় হয়েছে 3টা, এই জায়গায় হয়েছে 4টা ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। এবং কেন্দ্রে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি কি, যত সংখ্যক ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন থাকে, ঠিক সমপরিমাণ ধনাত্মক চার্জ থাকে। তাহলে দেখো, একই পর্যায়ে আমি যতই বাম দিক থেকে ডান দিকে যাই, মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণও বৃদ্ধি পায়। তাই অধিক সংখ্যক ধনাত্মক চার্জ অধিক সংখ্যক ঋণাত্মক চার্জকে অধিক জুড়ে আকর্ষণ করে। এর কারণে পরমাণু সংকুচিত হয়ে যায়। তাই একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখন মনে করো যে এই জায়গায় 11 জন লোক আছে, 11 জনে টানতেছে, এটা তো ধনাত্মক, এটা ঋণাত্মক, এদিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই জায়গায় 12 জন লোক আছে, 12 জনে টানতেছে। এই জায়গায় 13 জন লোক আছে, 13 জনে টানতেছে। এই জায়গায় 14 জন আছে, 14 জনে টানতেছে। তাহলে কার টান সবচেয়ে বেশি হবে? অবশ্যই 14 জন যে জায়গায় আছে সেটার টান সবচেয়ে জোরালো হবে। এখন যদি আকর্ষণ শক্তি সবচেয়ে জোরালো হয়, তাহলে কি এটা সংকুচিত হয়ে যাবে না? এটা তার চেয়ে কম সংকুচিত হবে, এটা তার চেয়ে কম সংকুচিত, এটা তার চেয়ে কম। আবার এইদিকে যদি চিন্তা করি, এটা যদি তার চেয়ে বেশি সংকুচিত হবে, কারণ এটা বেশি আছে, তার চেয়ে বেশি। তাহলে কি, একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মৌলের পরমাণুর আকার বা মৌলের আকার ততই হ্রাস পাচ্ছে বা সংকুচিত হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারি। কিভাবে? একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং কেন্দ্রে ধনাত্মক চার্জের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে অধিক সংখ্যক ধনাত্মক চার্জ অধিক সংখ্যক ঋণাত্মক চার্জকে অধিক জোরে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে পরমাণু সংকুচিত হয়ে যায়। তাই একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ
হ্রাস পায়। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এখন আমরা একই গ্রুপে দেখি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার কীরকম হয়। আমরা তো দেখলাম পর্যায়, এখন গ্রুপে দেখি। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে দেখো আমার এই জায়গায় আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একটা গ্রুপ। এটা কি 1 নম্বর গ্রুপ। দেখো 1 নম্বর গ্রুপে আছে, প্রথমে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের শক্তি স্তর কয়টি? একটি। লিথিয়াম এর শক্তি স্তর 2টি। সোডিয়াম এর শক্তি স্তর 3টি। পটাশিয়ামের শক্তি স্তর 4টি। সিজিয়ামের শক্তি স্তর 5টি। ফ্রান্সিয়ামের 6টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কেন্দ্র থেকে বাইরের স্তরের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাতে দূরত্ব কম, এই জায়গাতে দূরত্ব কম, এই জায়গাতে দূরত্ব কম, এই জায়গাতে দূরত্ব কম। যেহেতু বাইরের দিকের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্র থেকে বহিঃস্তরের দূরত্ব মানে এই তো পারমাণবিক ব্যাসার্ধ, তাই একই গ্রুপে উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে তোমরা যদি বুঝে লিখতে পারো তাহলে রসায়ন অনেক সহজ। আর যদি তোমরা মুখস্থ করতে চাও তাহলে রসায়ন কিন্তু অনেক কঠিন হবে। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি। যেহেতু আমরা পারমাণবিক ব্যাসার্ধ জানি কেন্দ্র থেকে বাইরের স্তরের দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে বাইরের স্তরের দূরত্ব এই জায়গায় কম, তার নিচের রাশি এই জায়গায় বেশি, তার নিচে আসে আরও বেশি, তার নিচে আসে আরও বেশি। তাহলে দূরত্ব বেশি মানে কি যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আরও 3টা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।